আসসালামু আলাইকুম। মেহনাদ হোসেন মিম আদর্শ সরকারি কলেজের পক্ষ থেকে সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। প্রথমেই জানিয়ে রাখি, ক্লাসটি দিতে বেশ কিছুদিন দেরি হয়েছে। এর আসল কারণ হচ্ছে অনেকদিন ল্যাপটপ সমস্যা থাকার কারণে ক্লাস তৈরি করতে পারিনি, এই জন্যে বেশ কিছুদিন দেরি হলো। তারপরেও চেষ্টা করছি নিয়মিত ক্লাস দেওয়ার। ছাত্রছাত্রীরা আশা করি তোমরা নিয়মিত ক্লাস দেখবে এবং বাসায় নিয়মিত পড়ালেখা করবে। বর্তমান সময়ে তোমরা দেখতেই পাচ্ছ যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থা তৈরি হলেই সাথে সাথেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, তখন নিয়মিত ক্লাস হবে। আপাতত যতদিন পর্যন্ত নিয়মিত ক্লাস না শুরু হচ্ছে ততদিন পর্যন্ত আশা করি তোমরা অনলাইনে ক্লাসগুলো দেখবে। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন একাদশ ও দ্বাদশ শ্রেণীর আজকে আমরা তৃতীয় ক্লাস আজকে আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় ক্লাস শুরু করব। আশা করি তোমরা পুরো ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমে আমরা একটি ছবি দেখি। এই জিনিসটা থেকে আসলে আমরা মূলত কিসের ধারণা পাচ্ছি? এটা স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ঢেউ সৃষ্টি হচ্ছে, ঢেউ মানে তরঙ্গ। অর্থাৎ এখান থেকে আমরা মূলত তরঙ্গের ধারণা নিচ্ছি এবং আরো একটা জিনিসের ধারণা নিচ্ছি, সেটা হচ্ছে মাত্রা। এখানে যে পাত্রটি দেখানো হয়েছে এই পাত্রটিতে তিন মাত্রিক। আমাদের দেশে অনেক শিক্ষার্থীদের মধ্যে মাত্রা সম্পর্কে আসলে সুস্পষ্ট ধারণা থাকে না, বা এটা যে খুব ফিল করার একটা বিষয়, এই ব্যাপারটাকে তারা ততটা গুরুত্বের সাথে নেয় না। মাত্রা হচ্ছে যে জিনিসের আসলে তিনটা দৈর্ঘ্য থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। এই তিনটে জিনিসে যদি বিভক্ত করা যায়, এই তিনটে জিনিসই যদি পরিমাপ করা যায় একটা বস্তু, তাহলে আমরা বস্তুটাকে তিন মাত্রিক ধরি। আসলে পৃথিবীর প্রায় সকল বস্তুই তিন মাত্রিক। খুবই সামান্য কিছু বস্তুকে আমরা দ্বিমাত্রিক বিবেচনা করি এবং খুবই অল্প সংখ্যক কিছু বস্তুকে আমরা একমাত্রিক বিবেচনা করি। তাহলে এখানে যে আমরা পাত্রটা দেখতে পাচ্ছি, এই দিকে যদি দেখি আমরা এক্স অক্ষে, এই দৈর্ঘ্যটা হচ্ছে, এটা এক্স অক্ষে একটা দৈর্ঘ্য, ওয়াই অক্ষে একটা দৈর্ঘ্য এবং এই যে পুরুত্বটা এই জেড অক্ষে একটা দৈর্ঘ্য। অর্থাৎ আমরা এবং দৈর্ঘ্যকে তিনটা আলাদাভাবে বলে থাকি: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই তিনটে জিনিস যে সকল বস্তুর থাকবে বা যে সকল বস্তুর পরিমাপ করা যাবে, সেই সকল বস্তুকে আমরা তিন মাত্রিক বলে থাকি। আসলে আমাদের আশেপাশে বেশিরভাগ জিনিসই তিন মাত্রিক। আমরা খাতার একটা পৃষ্ঠাকে, যেহেতু এর দৈর্ঘ্য এবং প্রস্থ পরিমাপ করা যায় এবং এর উচ্চতাটা খুবই কম, এই কারণে একে আমরা দ্বিমাত্রিক হিসেবে বিবেচনা করি। এবং একটি সরল রেখাকে, যেহেতু এর শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, প্রস্থ এবং উচ্চতা থাকে না বা পরিমাপ করা যায় না, সেজন্য আমরা একটা সরল রেখাকে বলে থাকি একমাত্রিক। আজকে আমাদের বিষয়বস্তু, আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং বোর পরমাণু মডেল ও রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে তুলনা। আমরা এর আগের ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাস থেকে শিক্ষার্থীরা যা শিখতে পারছে তা হচ্ছে বোর পরমাণু মডেলের স্বীকার্যগুলো ব্যাখ্যা করতে পারবে, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে, বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে তুলনা করতে পারবে। বোর পরমাণু মডেল ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর তার বিখ্যাত এই পরমাণু মডেলটি উপস্থাপন করেন। এই ভদ্রলোকই হচ্ছে নিলস বোর। উনি 1913 সালে এই মডেলটি প্রস্তাব করেন, অর্থাৎ প্রকাশ করেন। বোর পরমাণু মডেলকে আমরা দেখেছি যে তার মতবাদটা তিনটা স্তরে সাজানো: শক্তি স্তর, শক্তির শোষণ ও বিকিরণ এবং কৌণিক ভরবেগ। অর্থাৎ ওনার মডেলের এই তিনটা অংশে রয়েছে। ওনার পরমাণু মডেলের মধ্যে আমরা এই তিনটা অংশের বিস্তারিত আলোচনা দেখব। তাহলে শক্তি স্তর বিষয়ক মতবাদ। নিলস বোর বললেন, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট শক্তির কয়েকটি বৃত্তাকার কক্ষপথেই ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করে। আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলে জেনেছিলাম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করে,
কিন্তু বোর এসে বলল যে বৃত্তাকার কতগুলো কক্ষপথেই আবর্তন করে, যতক্ষণ ইলেকট্রন একটি নির্দিষ্ট কক্ষে আবর্তন করবে ততক্ষণ কোনো শক্তি বিকিরণও করবে না বা শোষণও করবে না। এই কক্ষপথসমূহ কক্ষপথ স্থির কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বলা হয়। এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ নিলস বোর কিন্তু ইলেকট্রন ঘোরার পথ অর্থাৎ কক্ষপথের ধারণাটা দিলেন। উনি একবারে সুস্পষ্টভাবে বলে দিলেন যে কতগুলো বৃত্তাকার কক্ষপথেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং এই বৃত্তাকার পথগুলোকে বলা হয় শক্তি স্তর বা অরবিট এবং এদেরকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি এভাবে চিত্রটিতে খেয়াল করি তাহলে এই যে এই পথটি হচ্ছে শক্তিস্তর, বৃত্তাকার পথটি শক্তিস্তর বা কক্ষপথ। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা শক্তিস্তর বা দুইটা কক্ষপথ। যেহেতু এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা বলতে পারি এন এর মান যদি 1 হয় তাহলে প্রথম শক্তিস্তর, এন এর মান 2 হলে দ্বিতীয় শক্তিস্তর, এন এর মান 3 হলে তৃতীয় শক্তিস্তর, এন এর মান 4 হলে চতুর্থ শক্তিস্তর, এভাবে যাবে। এর পরের অংশে উনি বলেছিলেন কৌণিক ভরবেগ বিষয়ক মতবাদ। অর্থাৎ কৌণিক ভরবেগ বিষয় সম্পর্কে উনি বললেন একটি নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা h/2π অখণ্ড সরল গুণিতক। অখণ্ড অর্থাৎ হচ্ছে এর পাশে একটি পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকবে, অর্থাৎ 1 2 3 4 এরকম থাকবে। আমরা কৌণিক ভরবেগ, আমরা জানি ভরের সাথে বেগের গুণফলকে ভরবেগ বলে। আর যদি বেগটা কৌণিক বেগ হয় অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে বেগটা হয় তাহলে আমরা সেটাকে বস্তুর ভর দ্বারা গুণ করে বলবো কৌণিক ভরবেগ। অর্থাৎ আমরা ভরবেগ পড়েছিলাম ফিজিক্সের ক্ষেত্রেও, এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু ভরবেগ না, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। অর্থাৎ কৌণিক বেগ সম্পূর্ণ কোনো কণার তার ভর দ্বারা গুণ করলে যে জিনিসটা হবে এটাই তার কৌণিক ভরবেগ। আচ্ছা, তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে mvr, অর্থাৎ তার ভি হচ্ছে তার বেগ অর্থাৎ শুধু বেগ, একে যদি আমরা ব্যাসার্ধ দ্বারা গুণ করি তাহলে সেটা হচ্ছে কৌণিক বেগ এবং যদি এম অর্থাৎ ভর দ্বারা গুণ করি তাহলে কৌণিক ভরবেগ। তাহলে এখানে আমরা এই মতবাদ থেকে আমরা জানতে পারলাম যে কোনো কণার কৌণিক ভরবেগ অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হবে nh/2π। তাহলে আমাদের এই সমীকরণের মধ্যে যে রাশিগুলো রয়েছে সেই রাশিগুলো সম্পর্কে জেনে নিই। এম যেহেতু ইলেকট্রন ঘুরছে তাহলে ইলেকট্রনের ভর, ভি হবে তাহলে ইলেকট্রনের সরল রৈখিক গতিবেগ, তাহলে আর হবে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে ওমেগা সমান ভিআর বা কৌণিক বেগ। তোমরা পদার্থবিজ্ঞানেও জেনেছো যে কৌণিক বেগ সমান ওমেগা, ওমেগা দ্বারা কৌণিক বেগকে প্রকাশ করা হয় এবং এই কৌণিক বেগ সমান হচ্ছে ভিআর। তাহলে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যার মান হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আর এন হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু আমরা এখানে বলেছি এই নিলস বোরের মতবাদ অনুসারে আমরা জেনেছি যে এই সংখ্যাটার পূর্ণ সংখ্যার গুণিতক হবে, তাহলে আমরা বলবো এন হচ্ছে পূর্ণ সংখ্যা 1 2 3 ইত্যাদি। এরপর হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ বিষয়ক মতবাদ। ইলেকট্রন এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তি শোষণ বা বিকিরণ ঘটবে। আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে ইলেকট্রনটি ঘুরছে, এই ঘূর্ণনের সময় তার একটি শক্তি রয়েছে। এখন আমরা যদি এই E1 থেকে E2 তে যেতে যাই, আমরা জানি যে E1 থেকে E2 এর শক্তি স্তর উচ্চ শক্তি স্তর। তাহলে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটিকে যেতে হলে তাকে পরিবেশ থেকে অর্থাৎ বাইরে থেকে শক্তি শোষণ করতে হবে। এই যদি বাইরে থেকে সে শক্তি শোষণ করতে পারে তাহলে তার শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ উত্তেজিত হয়, তখন সে দ্বিতীয় শক্তি স্তরে গমন করে। এখন যদি আবার পুনরায় সে শক্তিকে বিকিরণ করে তাহলে শক্তি হ্রাস পেলে তখন সে আবার পুনরায় পূর্বের শক্তি স্তরে ফিরে আসবে। এই শক্তি শোষণ বা বিকিরণের ক্ষেত্রে আমরা জানি যে সবসময় শক্তি শোষণ বা বিকিরণটা এমনভাবে হবে যেন ঠিক পরবর্তী শক্তি স্তরে অর্থাৎ যে শক্তি স্তরে সে যেতে চায় সেই শক্তি স্তর পর্যন্ত যেতে যে পরিমাণ শক্তির প্রয়োজন ঠিক সেই পরিমাণ শক্তি শোষণ করলেই কেবল পরবর্তী শক্তি স্তরে সে গমন করবে। অর্থাৎ E1 বা E2 এর মাঝামাঝি কোনো অবস্থানে ইলেকট্রন অবস্থান করবে না। E2 তে পৌঁছাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তি পেলেই কেবল ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে গমন করবে। ঠিক একই রকম ভাবে যে পরিমাণ শক্তি বিকিরণ করলে
E1 শক্তি স্তরের সমান হবে, ঠিক সেই পরিমাণ শক্তি সে বিকিরণ করেই E1 শক্তি স্তরে ফিরে আসবে। অর্থাৎ আমরা ছোট করে যদি উদাহরণ দিই, আমরা যখন একটা ড্রেন বা ছোট খাল পার হওয়ার চেষ্টা করি, তখন আমরা দেখা যায় কি, যদি ড্রেনটা একটু বড় হয়, পিছন থেকে দৌড় দিয়ে এসে লাফ দিয়ে তারপরে পার হই। এখন পার হওয়ার সময় আমরা কখন ড্রেনটা এভাবে লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করব? যখন আমি বুঝতে পারি যে এই ড্রেনটা পার হওয়ার জন্য যতটুকু শক্তি দরকার ততটুকু শক্তি আমার আছে, তখনই কেবলমাত্র আমরা লাফ দিই। আমরা কখনো এরকম করি না যে বিশাল একটা ড্রেন লাফ দিয়ে মাঝখানে পড়ে গেলাম, এরকমটা কিন্তু হয় না। তা অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ শক্তির শোষণ বা বিকিরণ ঘটলেই কেবল তাদের স্থানান্তর ঘটবে। তাহলে আমরা বলতে পারি ডেল ই সমান E2 মাইনাস E1, এবং এটা হচ্ছে এইচ নিউ, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক এবং কম্পাঙ্ক দ্বারা গুণ করলে আমরা শক্তির পরিমাণটা পাবো। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তাহলে এই মডেল হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ আয়নসমূহ যেরকম হিলিয়াম, লিথিয়াম 2+ বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। বোর মতবাদ হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করতে পারে না। বোর পরমাণু মডেলের আরো কিছু সীমাবদ্ধতা আমরা দেখি। ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে স্থানান্তরিত হয়, তখন বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালীতে একটি রেখা পাওয়ার কথা, কিন্তু বাস্তবে অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায় যে পারমাণবিক বর্ণালীর প্রতিটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। বোর মতবাদ এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি, অবশ্য পরবর্তীতে বিজ্ঞানী সমারফিল্ড এর ব্যাখ্যা প্রদান করেন। অর্থাৎ আমরা যখন আরো সামনে পড়ালেখা করব, পরবর্তী ক্লাসগুলোতে দেখব, যখন শোষণ বর্ণালী বা বিকিরণ বর্ণালী আমরা আঁকবো, তখন আমরা দেখব যে এই এরকম রেখা পাওয়া যায়। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো রেখা, এই বোর মতবাদ অনুসারে একটি পরমাণুর ক্ষেত্রে একটি রেখাই, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর বা একটি ইলেকট্রনের স্থানান্তর বা ধাপান্তরের ফলে একটি রেখা হওয়ার কথা, কিন্তু গবেষণা করে বা পরীক্ষা করে দেখা গেছে যে একাধিক রেখা পাওয়া যায়। এর কারণ বোর মতবাদ থেকে ব্যাখ্যা করা যায়নি। এই মতবাদ অনুসারে ইলেকট্রনের শুধু কণা ধর্ম বিদ্যমান, অর্থাৎ ইলেকট্রনের শুধু ভর রয়েছে এই মতবাদ অনুসারে, কিন্তু ডি ব্রগলি প্রমাণ করেন যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মও রয়েছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে অর্থাৎ তরঙ্গ ধর্মও রয়েছে, সুতরাং এই বোর মডেল অনুসারে কিন্তু সেই জিনিসটা ব্যাখ্যা করা যায়নি। তাহলে আমরা বলতে পারি এটাও একটা বোর মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের বৈশিষ্ট্য। তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বই হলো এই মডেলের মূল ভিত্তি। এই মডেল স্থির কক্ষপথের ধারণা দেয়, ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দিয়েছে, কেবল হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন সদৃশ আয়নসমূহের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এই মডেল অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের বৈশিষ্ট্য কি ছিল আমরা দেখি। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাই হলো ওই মডেলের মূল ভিত্তি। এই মডেল স্থির কক্ষপথের ধারণা দিলেও তার যুক্তি প্রমাণের অভাবে বিবেচনায় আসেনি। ঘূর্ণমান ইলেকট্রনের কৌণিক ভরবেগের কোনো ধারণা রাদারফোর্ডের মডেলে নেই। হাইড্রোজেন বা অন্য কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। এই মডেল অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব নেই। আমরা দুইটি মডেলের বৈশিষ্ট্য থেকেই কিন্তু আমরা দুটি মডেলের সম্পর্কে মোটামুটি তুলনা করতে পারছি। আচ্ছা, আমরা কিছু কুইজ দেখি। বোর পরমাণু মডেলটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1913 সালে। আমি জানি স্টুডেন্ট তোমরা সবাই পেরেছ। এরপরে আমরা দেখি আরেকটি দেখি। বোর মডেলে কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার সমান NH/2 বিকিরিত শক্তি ডেল ই সমান H নিউ, ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্মের ব্যাখ্যা পাওয়া যায়। নিচের কোনটি সঠিক? এই তিনটির মধ্যে কোনটি সঠিক? আমরা একটু পূর্বেই দেখেছি যে MVR সমান NH/2 এটি সঠিক, বিকিরিত শক্তি সঠিক, কণা ও তরঙ্গ ধর্ম। বোর পরমাণু মডেলে আমরা জানি তরঙ্গ ধর্মের ব্যাখ্যা পাওয়া যায়নি। তাহলে এখানকার উত্তর হচ্ছে 1 ও 2। আরো কিছু কুইজ দেখি আমরা। এখানে দুটি শক্তি স্তর দেখানো হয়েছে, এটি নিম্ন শক্তি স্তর, এটি উচ্চ শক্তি স্তর, এবং এর পার্থক্য হচ্ছে ডেল ই। তাহলে শক্তি স্তর পরিবর্তনে শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। E2 মাইনাস E1 সমান H নিউ এবং H সমান ডেল ই বাই নিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এই E2 মাইনাস E1 মানেই তো ডেল ই, তাহলে ডেল ই সমান H নিউ, তাহলে আমরা লিখতে পারি H সমান ডেল ই বাই নিউ। তাহলে আমরা বলতে পারি তিনটি উত্তরই সঠিক।
প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান একটা জিনিস খেয়াল করবা তোমরা এখানে, দেখো এই দুইটা কিন্তু প্রায় কাছাকাছি, tan ইনভার্স 34 অর্থাৎ পরীক্ষার সময় খুব কাছাকাছি উত্তর দেয়। তোমরা একটু খেয়াল করবে, অনেক সময় দেখা গেছে উত্তর একই থাকে, একক ভিন্ন থাকে। এই জন্য এমসিকিউ দাগানোর সময় তাড়াহুড়ো করবে না, একটু মনোযোগ দিয়ে দেখে তারপরে উত্তর করবে। তাহলে এখানে হবে 6.626 ইন্টু 10 ইনভার্স 34। বাড়ির কাজ। বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত? বোর মতবাদে ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ হতে উচ্চ শক্তির কক্ষপথে গেলে শক্তির কি পরিবর্তন হয়? বোর মডেলের ত্রুটিসমূহ লিখো। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আজকের ক্লাসটি আসলে অল্প করেই আলোচনা করেছি, আমরা আস্তে আস্তে আরো আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে পড়ালেখা করবে এবং এই পড়াগুলো অনেক সহজ।